মুক্তিযোদ্ধাদের যদি কখনো কোথাও কোনো ধরনের অপমান করা হয়, হেয় প্রতিপন্ন করা হয়, কোনো ধরনের অসম্মান অশ্রদ্ধা করা হয়, সেটা আমরা আর বসে থাকবো না। আমরা সেটার কঠোর জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ। এই কথাটি আপনাদেরকে আমি প্রতিজ্ঞা করে যেতে চাই। আমরা রাজনীতির স্বার্থে, দেশকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে হয়তোবা অনেকের সাথে আমাদের অতীতে জোটবদ্ধ হতে হয়েছে, যুগপৎ আন্দোলন করতে হয়েছে, কিন্তু শর্ত একটাই ছিল যে ৭১ সালের হলো গিয়ে আমাদের সূচনা। ৭১ সালে আমরা আমাদের পরিচয় পেয়েছি, একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, একটা স্বাধীন পতাকা পেয়েছি, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে নাগরিক মর্যাদা নিয়ে আমাদের অধিকার নিয়ে বেঁচে থাকার জন্য আমরা এই বাংলাদেশটা পেয়েছি। এবং সেই বাংলাদেশে যারা বীর মুক্তিযোদ্ধারা ছিলেন তাদের প্রতি কেউ কোনো ধরনের অসম্মান অশ্রদ্ধা করতে পারবে না, এটা আমাদের ১ নম্বর শর্ত। বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে নিতে হবে, সেই জায়গায় কোনো প্রশ্ন তোলা যাবে না। আজকে আপনারা জানেন যে ৫ আগস্টের পর এই স্বাধীনতা বিরোধীরা তারা ১৬ই ডিসেম্বরকে অনেক সময় প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কেউ করেছে। তারা ২৬শে মার্চ স্বাধীনতা হয় নাই সেই ধরনের বয়ান দাঁড় করানোর চেষ্টা করেছে, সেই ধরনের অপমানজনক কথা বলার চেষ্টা করেছে। এমনকি ৭১ সালের মুক্তিযুদ্ধ সঠিক ছিল না এই ধরনের পর্যন্ত গল্প লেখার তারা চেষ্টা করেছে। এটা যদি স্বাধীন বাংলাদেশে ৫৬ বছর পরে সেটা আমাদেরকে দেখতে হয়, তাহলে এর থেকে কষ্টের দুঃখের কিছু হতে পারে না। ৭১ হয়েছে বলেই ৯০-এর গণঅভ্যুত্থান হয়েছিল, ৭১ হয়েছে বলেই বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল, ৭১ হয়েছে বলেই ২৪ সালে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন হয়েছিল, যেখানে শুধু ছাত্ররা নয়, সেখানে মাদ্রাসার ছাত্ররা, শ্রমিক, কৃষক, দিনমজুর, রিক্সা চালক, অটো চালক, ৭ বছরের শিশু বাচ্চা, ৪ বছরের কোলের বাচ্চা পর্যন্ত হেলিকপ্টারের গুলিতে নিহত হয়েছিল, শহীদ হয়েছিল। আপনাদের মনে থাকবে গাজীপুরে একটা ঘটনা ঘটেছিল যেখানে লাশ পুড়িয়ে ফেলা হয়েছিল এবং সেখানে বলা হয়ে থাকে যে ২-১টি লাশ তখনো পুরোপুরি মৃত ছিল না। এই ধরনের পাশবিক রচিত ঘটনা কিন্তু আমরা দেখেছি। এবং একটা জিনিস আপনার মিলালে দেখবেন যে ১৭ বছরে একটা দল তারা মুক্তিযুদ্ধকে সম্পূর্ণ নিজেদের পৈতৃক সম্পত্তি বানিয়ে বাংলাদেশকে লুটপাট করেছিল, ফ্যাসিবাদ কায়েম করেছিল। এখন আরেকটি দল তারা ২৪কে সম্পূর্ণ তাদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে বাংলাদেশে একটা কর্তৃত্ব করতে চাচ্ছে। এটা আমরা কোনোভাবেই হতে দেব না, এটা কোনোভাবেই বাংলাদেশের জনগণ মেনে নেবে না। ৭১-এর পরে ২৪-এ যে গণ অভ্যুত্থান হয়েছিল সেটি ছিল একটা জনমানুষের আন্দোলন, একটা গণ অভ্যুত্থান। এর কৃতিত্ব দাবিদার আমরা সকলেই, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম লড়াই করেছি। আমাদের নেতা ইলিয়াস আলী চলে গিয়েছে, আজ পর্যন্ত তার কোনো হদিস পাই নাই। চৌধুরী আলমের মতো নেতাকে গুম করে ফেলা হয়েছে। এরকম শত কয়েক হাজারের উপরে মানুষকে গুম করে ফেলা হয়েছে, হত্যার শিকার হয়েছে। তাদের রক্ত কি কোনো মূল্য নেই? তাদের রক্তের কি কোনো শ্রদ্ধা আমরা জানাবো না? এই গণ অভ্যুত্থানের এই রক্তাক্ত পাটাতন রচনা করার জন্য আমাদের যে এত ভাই শহীদ হয়েছে, ১৭ বছর ধরে আন্দোলন করেছে, আমরা তো ৫ তারিখের পরে এসে বলি নাই যে ২৪-এর গণ অভ্যুত্থানটা একক আমাদের কৃতিত্ব। এটা আমরা কোনোদিনই বলি নাই, বলবো না। আমরা কোনো কিছু কৃতিত্ব নেওয়ার জন্য লড়াই সংগ্রাম আন্দোলন করি নাই। বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষের উপরে যখন জুলুমের সীমা অতিক্রম করে গিয়েছিল, তখনই আমরা সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা আন্দোলন সংগ্রাম লড়াই আমরা যুক্ত হয়েছি। তাই আমি সর্বোপরি আপনাদের মাধ্যমে আবারও আমার শেষ কথা যেটা বলতে চাই যে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়ে আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা হবে এবং জাতীয় জনজীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা ৭১-এর যে আসল উদ্দেশ্য, মূল লক্ষ্য, সেটিকে বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাব। এবং ২৪-এর গণ অভ্যুত্থানে বহু মুক্তিযোদ্ধার সন্তানেরা তারা রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করেছে, গুলির মুখে দাঁড়িয়ে তারা এই আন্দোলন সংগ্রামকে সফল করার জন্য সর্বোচ্চ ত্যাগ করেছে, সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। শুধুমাত্র কতিপয় আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ, যারা মুক্তিযুদ্ধের সময় ৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধও করে না, এখানে ছিল না, তারা ওই পারে ছিল, তারা এইটাকে ব্যবহার করে বাংলাদেশকে লুটপাট করেছে। এই ফারাকটা, এই পার্থক্যটা আমাদের নতুন প্রজন্মকে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে হবে। বিএনপির বিরুদ্ধে কোনো গণহত্যার অভিযোগ নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে এবং জামায়াতে ইসলামের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে। এই দুইটা একই জিনিস।
এদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং বাংলাদেশের পক্ষের শক্তি যেই রাজনৈতিক দল হোক, বিএনপি বাইরে আরো বাংলাদেশ প্রো বাংলাদেশ রাজনৈতিক দল রয়েছে, আমরা এই দেশে রাজনীতি করতে পারবো, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কেউ কথা বলবে, মুক্তিযোদ্ধাদের অসম্মান করবে, ৭১কে অস্বীকার করবে, তাদেরকে আমরা কঠোর জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। আমরা চাই দীর্ঘ ফ্যাসিবাদী সংগ্রাম লড়াইয়ের পর আর যাতে জাতিকে বিভক্ত করা না হয়। বিগত 17 বছরকে জাতিকে বিভক্ত করে ফেলা হয়েছিল। এই বিভক্তি আমাদেরকে দূর করে দেশকে ঐক্যবদ্ধ করে একটা সুখী, সমৃদ্ধিশালী এবং উন্নত দেশ হিসাবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। ভৌগোলিক অবস্থানও যদি আপনারা চিন্তা করে দেখেন, বাংলাদেশ কিন্তু অত্যন্ত নাজুক একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। এই মানচিত্র, এই ভৌগোলিক অবস্থানকে যে আমাদের বাঁচাতে হয়, বাংলাদেশকে যদি একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্থায়ী রূপ দিতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের এই মানচিত্র রক্ষার জন্য প্রত্যেকটি জাতীয় জনজীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে অবস্থান রাখতে হবে। এটাই হলো আমার আপনাদের প্রতি আহ্বান। আমি আবারও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের থেকে দোয়া প্রার্থনা করছি যে আমরা যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে, এবং একটা জিনিস আমি শেষ একটু বলতে চাই, বিএনপি সরকার গঠন করার পরের দিন থেকে কিন্তু সর্বোচ্চ সমালোচনার শিকার এবং আলোচনার শিকার হতে হয়েছে। আমি এটা স্বীকার করবো না, এটা ভালো, একটা সরকারকে চাপে রাখা দরকার যাতে তারা সবসময় জনগণের পক্ষের কাজগুলো করে, এটাই গণতন্ত্রের নিয়ম। কিন্তু গণতান্ত্রিক সকল রাষ্ট্র ব্যবস্থায় প্রথম 180 দিনকে ধরাই হয় না কোনো একটা সরকারকে মূল্যায়ন করার জন্য। আমাদের সরকার কিন্তু সেই সময়টা পায় নাই, কিন্তু সেটা নিয়ে আমরা কোনো অভিযোগ জানাচ্ছি না। আমরা খালি এটাই বলছি, 17 বছরের যে জঞ্জাল এই সিস্টেমের মধ্যে ঢুকে গিয়েছে। আমি তো একজন প্রতিমন্ত্রী, একটা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছি, প্রশাসনিক কর্মকাণ্ড আমার করতে হয়। এখন আমি এক্সপিরিয়েন্সটা আমার হচ্ছে, এই অভিজ্ঞতাটা আমি সরাসরি দেখছি যে 17 বছরের জঞ্জাল এই সিস্টেমের মধ্যে রয়ে গিয়েছে। এটিকে আমাদেরকে পরিষ্কার করে বাংলাদেশকে তার অভিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে কিছুটা সময় দিতে হবে। তবে একটা কথা বলে দিতে চাই, আমরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। কোন রাজাকার অথবা কোন ফ্যাসিবাদের শক্তি যদি আমাদেরকে বলে যে পতন করে দিব, তারা বোকার স্বর্গে বাস করছে। আমরা কিন্তু এখনো ধৈর্য ধরে আমরা সেটাকে সহ্য করে চলেছি। আর কোনো গন্ডগোল আমরা চাই না, দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়। কিন্তু আমাদেরকে যদি আবারও প্রয়োজনে রাজপথে নামতে হয়, তাহলে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে রাজাকার মুক্ত করা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের প্রতি কোনো ব্যাপার নয়। মুক্তিযোদ্ধারাও এই বিষয়ে আমার সাথে থাকবেন বলে আমি দৃঢ় বিশ্বাস করি। এই বলে আজকে নতুন তরুণ প্রজন্ম যারা রয়েছে, ছাত্র দলের নেতৃবৃন্দরা রয়েছে, মুক্তিযুদ্ধের প্রজন্ম রয়েছে, সন্তান কমান্ড যারা তারা রয়েছে, তাদেরকে বলবো রাজনৈতিক আদর্শকে বুকে ধারণ করে আমাদেরকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সবার আগে বাংলাদেশ এই নীতিকে বুকে ধারণ করে আমাদেরকে শক্ত অবস্থান নিয়ে এবং পরিষ্কার ভাবে আমাদের রাজনীতি করতে হবে। কোনো ধরনের অপকর্ম, কোনো ধরনের অন্য ধরনের কর্মকাণ্ড যার কারণে আমাদের দলের বদনাম চলে আসে, সেটা আমাদের অবশ্যই করা যাবে না। যারা করবে তাদেরকে কঠোরভাবে আইনি এবং সাংগঠনিক ব্যবস্থার মুখোমুখি আপনারা করবেন, সেই আশাবাদ জানিয়ে আগামী দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধশালী এবং এই দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী, সেটা সব দিক থেকে, সামরিক দিক থেকে, সব দিক থেকে আমরা দেশ ছোট হতে পারি, কিন্তু জনসংখ্যার দিক থেকে যদি দেখেন বাংলাদেশ পৃথিবীর 8 নম্বর দেশ। অতএব আমরা কাউকে ভয় পাই না, আমাদের জনগণ ঐক্যবদ্ধ থাকবে, বাংলাদেশের পক্ষে থাকবে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সকল অপশক্তি, দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। এই বলে আজকে